আমি বললাম কি, পত্রিকা লেখলো কি, আশ্চর্য ব্যাপার। কেউ কেউ বের হয়েছেন হাতে কার্ড নিয়ে, তার নাম ফেমেলিকা। কোন মামু খালুকে ছাড় দিয়ে কথা বলবো না। কেউ কেউ প্রথম দিকে না ভোটের পক্ষে ক্যাম্পেইন করেছেন। জনগণের উত্তাল তরঙ্গ দেখতে পেয়েছে। জনগণ পুরানা পচা রাজনীতি আর চায় না। এর পরবর্তী বিপ্লব হবে এই মিডিয়া এবং প্রশাসনের বিরুদ্ধে বিপ্লব। সময় টেলিভিশন, ৭১ টেলিভিশন, ডিবিসি আবার দালালি শুরু করে দিয়েছে। আল্লাহ সাক্ষী, আমি সাক্ষী, আমি দেখেছি এজেন্সি যে রিপোর্ট লিখে দেয়, ডিবিসি ৭১ সময় টিভি সেই রিপোর্ট তারা পাবলিশ করে। দর্শক, একটা বিরাট সুখবর, ইতিহাসের সমীকরণ মিলে গেছে। ডাক্তার শফিকুর রহমান শীঘ্রই প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন। জামাতের আমি ডাক্তার শফিকুর রহমান সাহেব তো তারেক রহমানকে একটা চিপাই ফেলে দিলেন। আমি গুপ্ত ছিলাম কারাগারে, দফায় দফায়। আপনি যদি ওটাকে গুপ্ত বলেন তাহলে আমি অবশ্যই গুপ্ত। আমি এদেশের মানুষকে বিপদের মুখে ফেলে দিয়ে আমি পালিয়ে যাইনি, আমি ইচ্ছা করলে পালিয়ে যেতে পারতাম। ধানের শীষে ভোট দিলে ইহকালে শান্তি পাবেন, পরকালে মুক্তি পাবেন। অর্থাৎ ইহকালে শান্তি, পরকালে বেহেশতের ব্যবস্থা হবে ইনশাআল্লাহ। লন্ডন থেকে নেতা তারেক রহমান এসে গুপ্ত শব্দ ব্যবহার করছে। যে কোনো মূল্যে আগামী বিএনপি সরকার দুর্নীতির ত্রুটি চেপে ধরবে। কেউ কেউ বলেছেন ত্রুটি চেপে ধরবে, বগলের তলে ঋণ খেলা, আর আপনি দিবেন বাংলাদেশ দুর্নীতি মুক্ত করে আশ্বাস। আমরা কুত্তা তাড়াইতে গিয়া নেকড়েকে যেন না নিয়ে আসি, খেয়াল রাখবেন। মনে রাখবেন, বাংলাদেশের স্থিতিশীলতার শত্রু তিনটা জিনিস, বিএনপি, আওয়ামী লীগ আর ইন্ডিয়া। তিনটেই এখন একসাথে, আমাদের তিনটাকেই পরাজিত করতে হবে। 59% প্রার্থী ঋণ খেলাপি, মানে ব্যাংকের টাকা মেরে খাইছে, লুটপাট করেছে। উই জিত বিয়ার পাবলিক কি গান গাবি? তবু হে বিজয়ী বীর তারেক সেনা, তোমাদের ব্যাংক ঋণ কোনোদিন শোধ হবে না, না না না, শোধ হবে না। তুই ব্যাংকের ঋণ শোধ করতে পারিস না, তো দেশ সেবার কাজ হয়, ওই টাকা আর শোধ দিবি না, তাই ইলেকশনে দাঁড়াচ্ছে। বুঝতে পারছি স্যার, আমাদের ক্যান্টনমেন্টের নিরাপত্তার সাথে ক্যান্টনমেন্টের গানে এটা আমাকে বলে তো স্যার, এটা স্যার আপনি এই হিসেবে দেশটাকে পরিকল্পিতভাবে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছেন, আবার পরিকল্পিতভাবে ধ্বংস করতেছেন আপনারা। দিস ইজ টোটালি দেশটাকে টোটালি সেনাবাহিনী কিছু অফিসার, আমি আপনাদের তো যাওয়া নিষেধ করি না স্যার। বাংলাদেশের সেনাবাহিনীকে আপনারা বিতর্কিত করতেছেন। আসসালামু আলাইকুম দর্শক, যে যেখানে আছেন আশা করি ভালো আছেন। দর্শক, বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট থেকে খুবই গুরুত্বপূর্ণ কিছু ভিডিও নিয়ে হাজির হয়েছি, যার কিছুটা অংশ বিশেষ আপনারা ইতিমধ্যেই ভিডিও শুরুতেই দেখেছেন। দর্শক, দেখে বুঝতে পারছেন আজকের ভিডিওটি আপনাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে যাচ্ছে। দর্শক, এর মূল বিস্তারিত আপনারা সামনে দেখতে চলে দিচ্ছেন। দর্শক, তার আগে বলবো, যারা এখনও আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, প্রতিনিয়ত আপডেট গরম গরম খবর পেতে আমাদের এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, না টেনে ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখলে জানতে পারবেন আজকের ভিডিওর মূল্য বিস্তারিত বিষয়। তো দর্শক, চলুন একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি। দর্শক মণ্ডলী, একটি উদ্বেগজনক জরুরি খবর নিয়ে হাজির হয়েছি, যেটা রাজনীতিতে অশনি সংকেত। আগামী নির্বাচনে যদি দেখেন যে কোনোভাবে জামাত ইসলামীকে সেকেন্ড বানিয়ে দেওয়া হয়েছে, তাহলে আপনারা নিশ্চিত ধরে নেবেন যে জামাত ইসলামীর নিশ্চিত বিজয়কে সেনাবাহিনীর একাংশ ডিজিএফআইয়ের মাধ্যমে এবং রাষ্ট্রযন্ত্র সবাই না একটা অংশ জামাতের বিজয়কে ছিনিয়ে নিয়েছে এবং ভারত তাতে সহযোগিতা করেছে। আমরা সুস্পষ্টভাবে তার আলামত দেখতে পাচ্ছি। এই জন্য এটা জরুরি সতর্কবার্তা। আমরা বিশ্বাস করতে চাই, যেহেতু আগেভাগে এগুলো ডিসক্লোজ হচ্ছে, আমরা জানতে পারছি জামাত আরো বেশি সতর্ক হবে, অতএব এইসব ষড়যন্ত্র ভেস্তে যাবে। আপনারা অলরেডি জেনেছেন যে বঙ্গভবনের ইমেইল ব্যবহার করে, তাও বঙ্গভবনের আইটি সেক্টরে যিনি কাজ করেন তার ইমেইল ব্যবহার করে জামাতের আমিরের টুইটার অ্যাকাউন্ট হ্যাক করে জামাতকে বিতর্কিত করার একটা মহা ষড়যন্ত্র করা হয়েছে। যদিও জামাতের তৎপরতার কারণে, জামাতের সজাগ দৃষ্টির কারণে বঙ্গভবনের সেই ষড়যন্ত্র ব্যর্থ হয়েছে। এটা কি বঙ্গভবন করেছে? না, এখানে বঙ্গভবনকে ব্যবহার করা হয়েছে। আমি আগেই বলেছি শুরুতেই, জামাতের আমিরের এক্স অ্যাকাউন্টের বিরুদ্ধে, এক্স হ্যান্ডেলের বিরুদ্ধে যে ষড়যন্ত্র, হ্যাকিং এর যে ঘটনা, এটার মাস্টারমাইন্ড তারেক জিয়া হিমসেলফ। এবং এখানে তারেক জিয়াকে সহযোগিতা করছে ভারতের আইটি এক্সপার্টরা। এবং যেহেতু খুব সহজেই অনুমেয় যে বর্তমান বঙ্গভবন ভারতপন্থীদের দখলে, চুপ্পু আছেন। এই চুপ্পুকে, এই চুপ্পুর রক্তে আওয়ামী লীগ। এই চুপ্পুর মতো একজন থার্ড ক্লাস ইতরকে শেখ হাসিনা কেন রাষ্ট্রপতি বানিয়েছে? কারণ এই চুপ্পু একজন পাচাটা এবং টেস্টেড অ্যান্ড ট্রাস্টেড ভারতের দালাল বলেই চুপ্পুকে রাষ্ট্রপতি বানিয়েছে হাসিনা, এবং ভারত গ্রিন সিগন্যাল দিয়েছে। নইলে চুপ্পুকে তো আমরা চিনতাম না, একে তো রাষ্ট্রপতি বানানোর কথা না। সে চুপ্পুকে বিএনপি বহাল তবিয়তে রেখে দিয়েছে, বিএনপির কারণে চুপ্পুকে সরানো যায়নি। অতএব এই যে চুপ্পুর রক্তে ভারতের দালালি, সেই চুপ্পু ভারতের পক্ষে তো কাজ করবে না। যার অংশ হিসাবে চুপ্পুর দপ্তর থেকে, বঙ্গভবন থেকে আমিরের জামাতের এক্স অ্যাকাউন্ট হ্যাক করতে সহযোগিতা করা হয়েছে। এখন রাষ্ট্রযন্ত্র যদি এভাবে জামাতের বিরুদ্ধে লাগে, এটা ডেফিনেটলি
জনগণের যে প্রত্যাশা একটি ফ্রি ফেয়ার অ্যান্ড ক্রেডিবল ইলেকশন, তার পথে একটা বড় বাধা। তবে আমি যে কথা বলি সেই কথা আবার একটু স্মরণ করে দিতে চাই, নতুন বাংলাদেশে বাস্তবতা হচ্ছে একটি সুষ্ঠু নির্বাচন। কোনো কারচুপি নির্বাচনের মাধ্যমে, কোনো ষড়যন্ত্রের মাধ্যমে, কোনো কেন্দ্র দখলের মাধ্যমে বাংলাদেশে কোনো ক্ষমতা হস্তান্তর হবে না। তবে এটা ওরাও জানে, যার ফলে কেন্দ্র দখল এই টিভির কারচুপি হয়তো বা কম করতে পারে, কিন্তু সূক্ষ্ম কারচুপি যেটা সাদা চোখে দেখা যাবে না, এই ধরনের একটা চেষ্টা আছে, যার আলামত আমরা দেখতে পাচ্ছি। এখন আমরা বিশ্বাস করি যে এই ষড়যন্ত্র ব্যর্থ করে জামাত ক্ষমতায় আসবে। ডাকসুতে এরকম অনেক ষড়যন্ত্র হয়েছিল, ডাকসুতে ছাত্রদল ভোট চুরির চেষ্টা করেছিল, কিন্তু পারেনি শিবিরের তৎপরতার কারণে। তো জামাতের তৎপরতার কারণে পারবে না। জামাতের একটা প্রতিনিধি দল বঙ্গভবনে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে, যে কিভাবে কি হয়েছে এটা জবাবদিহি করতে হবে, এটা বের করতে হবে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি নির্বাচন কমিশন এরা কোনো ব্যবস্থা নিচ্ছে না। বিশেষ করে অতি সূক্ষ্মভাবে নির্বাচন কমিশন বিএনপির প্রতি পক্ষপাত করছে, বিএনপির লোকজন সুস্পষ্টভাবে সন্ত্রাস করছে। এটার ফ্যাক্ট বেসড প্রমাণ নির্বাচন কমিশনে জাতীয়ভাবে জামাত সিসির কাছে দিয়ে এসেছে, এবং লোকাল পর্যায়ে ইউএনওর কাছে, ডিসির কাছে, ওসির কাছে জামাত বিএনপির যে সুনির্দিষ্ট সন্ত্রাস এগুলো দিয়ে আসছে, কিন্তু কোনো ব্যবস্থা নিচ্ছে না। তো এইভাবে জামাতকে হারানোর, জামাতকে পরাজিত করার মহা ষড়যন্ত্র চলছে। এগুলো বঙ্গভবন। এরপর আসেন সেনাবাহিনীর একাংশ। বঙ্গভবন ষড়যন্ত্রের সাথে, বঙ্গভবন কাণ্ডের সাথে ডিজিএফআই জড়িত, আর সেনাবাহিনীর একাংশের লোকজনেই ডিজিএফআই চালায়। দেখেন, প্রথমে বলে নিই যে সেনাবাহিনী বাংলাদেশের গর্ব, সেনাবাহিনী বাংলাদেশের সম্পদ। সে বাহিনী হিসেবে সেনাবাহিনী অলওয়েজ পেশাদার, তাদের প্রতি আমাদের শ্রদ্ধা। কিন্তু সেনাবাহিনীর একটা অংশ যে কি আকাম করেছে এটা তো গত 15 বছরে আপনারা সবাই দেখেছেন। কত নিচে নামতে পারে, মানবাধিকার লঙ্ঘন। যে সেনাবাহিনীর হাতে সবসময় মানবাধিকার নিরাপদ, সেই সেনাবাহিনী সবচেয়ে ভয়ানক অপরাধগুলো করেছে। গুমের চাইতে পৃথিবীতে ভয়ানক কোনো অপরাধী। হত্যা করা তো ইনস্ট্যান্ট ঘটনা, মেরেছে শেষ, কিন্তু আটকে রাখা, জীবিত না মৃত্যু, কনসেন্ট্রেশন ক্যাম্প এবং আয়নাঘর, কি ভয়ানক, কি বিভৎসতা। এই কাজটা কিন্তু সেনাবাহিনী সদস্যদের তত্ত্বাবধানে হয়েছে। এমনকি ক্যান্টনমেন্টের ভিতরে ডিজিএফআই হেডকোয়ার্টার বিভিন্ন জায়গায় আয়নাঘর ছিল, এবং ডিজিএফআই কচুকাত এটা কোথায়? ক্যান্টনমেন্টের ভিতরে। অতএব সেনাবাহিনীর একাংশ তারা নানান অঘটন ঘটাচ্ছে, এবং তারা যেহেতু ভারতের দালাল, ভারতপন্থী সেনাবাহিনীর অফিসাররা জামাতকে পরাজিত করতে মহা ষড়যন্ত্র করছে। এই ষড়যন্ত্রের একটা বিষয় মিডিয়া এসেছে, আপনারা দেখেছেন যে তারেক রহমান যে আসনে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে, ওই আসনে জামাত ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী, জনপ্রিয় ব্যক্তি জনাব ডাক্তার এস এম খালেদুজ্জামান, তার একটা ভিডিও নিয়ে তোলপাড়। যমুনা টেলিভিশন শিরোনাম করেছে, ক্যান্টনমেন্টে গানম্যান নিয়ে ঢাকা 17 জামাত প্রার্থী অতপর যা হলো। এখানে সেনাবাহিনীর সদস্যের সাথে এস এম খালেদুজ্জামানের যে বাগবিতণ্ডা, এটা নিয়ে কথাবার্তা হচ্ছিল। দেখেন এখানে কি কথা হয়েছে, ডাক্তার খালেদুজ্জামান কতটুকু ঠিক কথা বলেছেন বা বলেন নাই, দ্যাটস ডিফারেন্ট। এটা কোনো আলোচ্য বিষয় না। ডাক্তার খালেদুজ্জামানের প্রশ্নগুলো ভ্যালিড, মৌলিক প্রশ্ন ভ্যালিড, যে তারেক রহমানকে আপনার চাটেন, আপনার দেশকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছেন। আপনি এখানেও কিন্তু স্পষ্ট করেছে সেনাবাহিনীর একটা অংশ, সবাইকে কিন্তু বলেনি, সেনা প্রধান প্রশংসা করেছে। তারেক রহমানের ক্ষেত্রে সব প্রোটোকল নিরাপত্তা দেওয়া হয়, কিন্তু আমার গানম্যান নিয়ে এখানে পার হতে দেওয়া হবে না কেন? এটা ছিল প্রশ্ন। এখন প্রশ্ন করতে যে নানান প্রশ্ন অবতারণা হয়েছে, সেটা ঠিক না বেঠিক এটা ভিন্ন কথা। কিন্তু আমার কথা হচ্ছে, এই ভিডিও কে ফাঁস করলো? এই ভিডিও সেনাবাহিনীর নিজস্ব বডি ক্যামেরার মাধ্যমে ধারণকৃত। এটা এই কনভারসেশনের মধ্যে আছে, যেটা আমরা এস এম খালেদুজ্জামানের ফেসবুক পোস্ট থেকে জানতে পেরেছি। এই যে ঘটনা, এটা রিসেন্ট না, এটা কমপক্ষে 1 মাস আগের হয়তো। এই পুরনো ভিডিও এখন সামনে এনে, নির্বাচনের আগ মুহূর্তে সামনে এনে এটা নিয়ে তোলপাড় সৃষ্টি করা হচ্ছে, এবং বিএনপির লোকজন খালেদুজ্জামানের চরিত্র হননে নেমেছে, যে তিনি পরিচয় দেন তারেক রহমানের প্রতিদ্বন্দ্বী, এটাই তার পরিচয়। খালেদুজ্জামান কতটুকু স্মার্টলি ডিল করেছেন কি করেন নাই, দ্যাটস ডিফারেন্ট। বাট এই ভিডিও ফাঁস হলো কিভাবে? এই ভিডিও সেনাবাহিনীর ভিতরে থাকা ভারতপন্থী অংশ মিডিয়ার হাতে তুলে দিয়েছে, বিএনপির হাতে তুলে দিয়েছে। প্রথমে বিএনপি তাদের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে প্রচার করেছে, তারপরে যমুনা টেলিভিশন থেকে শুরু করে সব মিডিয়া এটা নিয়ে রিপোর্ট করছে। এর মানে সেনাবাহিনীর একটা অংশ তারেক রহমানকে জেতাতে, জামাত প্রার্থীকে বিতর্কিত করতে ভূমিকা রাখছে। গোপন ভিডিও যেটা সেনাবাহিনীর কাছে সিক্রেটলি থাকার কথা, এটা তারা বাজারে ছেড়ে দিচ্ছে। এর মানে সেনাবাহিনী ভারতপন্থী অংশ, বঙ্গভবন, এগুলো জামাতকে পরাজিত করতে এক মহা ষড়যন্ত্র শুরু করে দিয়েছে। এটা দিবালোকের ন্যায় স্পষ্ট হলো। দর্শক, এই খালেদুজ্জামান প্রচন্ড জনপ্রিয় একজন প্রার্থী, ধনী একজন প্রার্থী, 1,80,00,000 টাকা বছরে ট্যাক্সই দেন, প্রতিষ্ঠিত একজন ডাক্তার। তার তুলনায় তারেক রহমান কোনো যোগ্যতাই নেই। তারেক রহমান ইন্টারপাস, এবং এই এলাকায় ঢাকা 17-তে প্রচুর বস্তি, আর বস্তিবাসীর মধ্যে জামাত কাজ করতে যে যথেষ্ট জনপ্রিয়, যার ফলে নিশ্চিত পরাজয় দেখছেন তারেক রহমান। এই কারণে এই তারেক রহমান তার নিজস্ব মেকানিজম ব্যবহার করে এই ভিডিও লিক করিয়েছেন, এবং পেছন থেকে ছুরি মেরে অপকৌশল করে, অপরাজনীতি করে তারেক রহমান জিততে যাচ্ছেন। আমরা স্পষ্টভাবে দেখছি যে সেনাবাহিনীর একাংশ এবং বঙ্গভবন জামাতকে বিতর্কিত করতে সহায়তা করছে। এটা অশনি সংকেত। আসসালামু আলাইকুম। প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার বলে আসতেছিলেন বহুদিন যাবত যে আমি এমন একটা নির্বাচন উপহার দেব যে মানুষ ফিল করবে ঈদের আনন্দ উপভোগ করছেন, আপনারা আপনাদের সন্তানাদি নিয়ে ইলেকশনে যাবেন ভোট দিতে, এরকম একটা আশাবাদ ব্যক্ত করছিলেন আমাদের ইউনূস স্যার। কিন্তু আদৌ কি এটা সম্ভব বন্ধুরা? কেমনে সম্ভব? যে দেখেন গত রাতে ঢাকা 12-তে কি হয়েছে,
আপনারা জানেন ঢাকা 12তে একটা খুব ইন্টারেস্টিং ঘটনা ঘটছে। ওখানে যে 3 জন বড় বড় নেতা দাঁড়াইছে, টোটাল দাঁড়াইছে 15 জন, এবং 3 জনের নামই সাইফুল। একজনের নাম হলো সাইফুল আলম নীরব, উনি বিএনপির মানে বিদ্রোহী পার্টি, উনি বিএনপি করতে সারা জীবন। নীরব সাহেবের ওই এলাকার সবাই চেনেন, ওনার নাম সাইফুল ইসলাম নীরব। দ্বিতীয় জন হলো বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে বিএনপির জোট, তার নাম হলো সাইফুল হক, উনি বিএনপি জোটের। আর জামাত থেকে দাঁড়াইছেন সাইফুল আলম মিলন। আরো অনেকেই দাঁড়াইছে, মোট 15 জন ক্যান্ডিডেট এখানে। এবং আপনারা জানেন 12টা কোথায় অবস্থিত, যে আমাদের এফডিসিটা ভারতে, কারণ বাজার ওই এরিয়াটা পুরা, ওদিক দিয়ে পুরা আপনার তেজগাঁ ইন্ডাস্ট্রিয়াল এরিয়া, ওই যে মহাখালী বাস স্ট্যান্ড মিলে গুলশানের একটা পার্ট, বিরাট একটা বড় এরিয়া এবং খুব বেশ ঘনবসতি, মানে প্রচুর মানুষও থাকে। বেশ মানে মানে ইম্পর্টেন্ট বলা যায় ঢাকা শহরের একটা কনস্টিটুয়েন্সি। গতকাল রাতের বেলায় সাইফুল হক সাহেবের যারা কর্মী ছিল তারা ওইখান থেকে আপনার নির্বাচনী প্রচার করে ব্যাক করতেছিল গুলশানের দিকে। তখন সাইফুল ইসলাম নীরব মানে বিএনপির বিদ্রোহী পার্টি, তারা তাদেরকে অ্যাটাক করছে। একজনের অবস্থা খুবই খারাপ, খুব সম্ভবত বাঁচবে না, 14-15 জন হসপিটালে আছেন। এখন এই সাইফুল হক সাহেব যে দাঁড়াইছেন এই মানে জোট পার্টি, তার তো এমন কোনো কর্মী নেই, তার কর্মী কিন্তু বিএনপিরই কর্মী। যারা বিএনপি করতো তাদেরকে উচ্চ মহল থেকে বলা হয়েছে তোমরা আমাদের জোট প্রার্থীর জন্য কাজ করো। আর সাইফুল ইসলাম নীরব তো পুরোপুরি বিএনপির একজন মানুষ, ওনার কাছে তো ওনার পুরনো লোকজন আছে, মানে বিএনপি মারামারি। এখানে জামাতের কোনো ভূমিকা নাই, জামাতের যে সাইফুল সাহেব মিলন সাহেব উনি কিছু জানি না, মানে বিএনপি একটা মারামারি হয়েছে। এই মারামারিটা আরো দীর্ঘায়িত হবে এরপরে, এটা আভাস পাওয়া যাচ্ছে। কারণ দুই দলই বেশ শক্তিশালী। একটা দল হলো বিএনপির সিলমারা, যে আমরা বিএনপির সৈন্য, আর একটা হলো বিএনপির থেকে যারা বেরিয়ে গেছে নীরব সাহেবের সাথে, তারা। এটা আরো কন্টিনিউ হবে। এরকম যদি চলতে থাকে তাহলে কি আপনারা মনে করেন যে নির্বাচনটা আমাদের ইউনূস স্যার ভাবছিল করাইবেন, করতে পারবেন? পারবেন না, কারণ নির্বাচনী আচরণ বিধি তো কেউ মানতেছে না। আপনাদেরকে একটা ভিডিও দেখাই, এটা নারায়ণগঞ্জের ঘটনা, একটু দেখেন ভিডিওটা, তাহলে বুঝবেন। ঘটনাটা নারায়ণগঞ্জের। এইভাবে যদি বলে যে আপনারা 1680 ভোট আছে, এটা একটা কর্মী সম্মেলন বা এলাকার লোকজন, উনি কি ক্যান্ডিডেট কিনা আমি জানি না, হয়তো ক্যান্ডিডেট না, উনি কর্মী বিএনপির, ওপেনলি বলতেছে যে এখানে 1680টা ভোট আছে, এর মধ্যে 200 ভোট যদি কম যায় তাহলে আমরা ধরে ফেলাবো, আমাদের পেছনে গোয়েন্দা লাগানো আছে, কে আমাদেরকে ভোট দেন নাই। মানে রীতিমতো থ্রেট, রীতিমতো ভোটারকে বলা হচ্ছে যে আমাদেরকে ভোট দিতেই হবে। আল্লাহর কসম খাই বলতেছে আমাদেরকে ভোট না দিলে আমরা দেখে নিব, এবং এই কথাও বলতেছে, ভিডিও করতেছে, করেন, আমি কেয়ার করি না। এইটা যদি নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘিত না হয়, এইভাবে যদি ভোটাররা ভয় পায় বা যে ভোট চাচ্ছে তার দলের লোক যদি এইভাবে ভোট চায়, এটা কি কোনো সুষ্ঠু নির্বাচন হচ্ছে? আপনাদের কি মনে হয় এটা কিন্তু সুষ্ঠু নির্বাচনের লক্ষণ? অনেকে বলতে পারেন এআই, এটা এআই না, এআই এর ভিডিও আমরা চিনি, এটা 100% এআই না, আর এআই এর ভিডিও এরকম হয় না, আপনারা জানেন। ওনারা পরিষ্কার করে বলতেছেন, কে বলতেছেন না, কে আচরণ বিধি মানতেছেন। দেখেন এই যে জামাতের আমির সাহেবের হ্যাকিং নিয়ে যে বড় বড় মিছিলগুলো হইলো, প্রথম বিএনপির মহিলা যারা আছেন তারা রাস্তায় মিছিল করলো, তারপরে তারা ঝালু মিছিল করলো। অ্যাকচুয়ালি নির্বাচন আচরণ বিধিতে আছে এই সময় শুধুমাত্র আপনি নির্বাচনী প্রচার মিছিল ব্যতীত কিছু করতে পারবেন না। এই যে ডাকসু মিছিল করলো, এটা নিয়ে কিছুই করতে পারলো না কেউ। এর আগে অবশ্য নাসিরুদ্দিন পাটোয়ারিও করছে, মির্জা আব্বাসের গেস্টে কোনো স্টেপ নেওয়া হয় নাই। দুই দলই করতেছে, কেউই আচরণ বিধি মানতেছে না। এরকম যদি পরিস্থিতি হয়, যারা সাধারণ ভোটার তারা তো ভোট দিতে যাবে না। একে তো দেখেন কিছু প্রার্থী বা প্রার্থীর লোকজন রীতিমতো থ্রেট করতেছে, তারপরে এইভাবে মারামারি কাটাকাটি হচ্ছেই। তারপরে সবচেয়ে বড় দুর্ভাগ্যের বিষয় যেটা, ডক্টর শফিকুর রহমান প্লাস তারেক রহমান সেই হ্যাকিং নিয়ে যুদ্ধ চলতেই আছে। আমরা ভাবছিলাম এটা গতকালকে শেষ হয়ে যাবে, কিন্তু গতকালকেও শেষ হয় নাই। এটা নিয়ে ডক্টর শফিকুর রহমানকে পিস্ত্রি ভাষায় মিছিল করে শফিক্কা বলা হয়েছে। তার রেজাল্টে কি হয়েছে? তার রেজাল্টে ডাকসুর পোলাপান রাস্তায় এবার তারেক রহমানের খাম্বা বলছে। এগুলা কি নির্বাচনের কোনো ভালো লক্ষণ? তারেক রহমান সাহেবকে গতকালকেও দেখলাম উনি বলতেছেন যে ডক্টর শফিকুর রহমানের এই যে হ্যাক হওয়ার ব্যাপারটা এটা টোটালি মিথ্যা। আমার শুধু একটাই প্রশ্ন, অত্যন্ত বিনীতভাবে, যে ডক্টর শফিকুর রহমান তো বিএনপির সম্পর্কে কোনো কথা বলে নাই। ডক্টর শফিকুর রহমানের যে হ্যাক হয়েছে বা হ্যাক হয় নাই নারীদের সম্পর্কে বলছে। আপনারা এটা বলেন যে একজন নেতা নারীদের সম্পর্কে অপমানজনক কথা বলছে, এখন আপনি যদি এখনো বলেন এটা হ্যাক হয় নাই, তারা বলতেছে হ্যাক হয়েছে, তারা প্রমাণ দিয়ে দিচ্ছে, আপনারা আবার তার পাল্টা প্রমাণ বের করছেন। ইজ ইট এ বিগ সাবজেক্ট? এগুলো বললে কি হইতেছে? এগুলো বললে আপনার দল তাদেরকে গালাগালি করতেছে, তার দল আপনাদেরকে গালাগালি করতেছে। আর গালাগালির ব্যাপারে যদি বলেন তাহলে কিন্তু ভাই জামাত তো ক্ষমতায় ছিল না,
জামাতের গত 17 মাসেও কোনো ব্যাড রেকর্ড নাই, তাদের সম্বন্ধে আপনারা কি বলবেন? কিন্তু আপনারা ক্ষমতায় ছিলেন এক সময়, ক্ষমতায় থাকলে অনেক কিছু হয়েছে, এখন তো ওইগুলো ধরে টান দিতেছে। ইলেকশনের 5 দিন আগে যদি সেগুলো টান দেয় জামাত বা জামাতের ছেলেপেলেরা, তাহলে কি এটা মঙ্গল হবে আপনাদের জন্য? আমি বুঝতেছি না ভাই ইলেকশনটা কেমন হইব। দেখেন, শুধু উনি না, উনার দলের যারা আছেন তারাও এটা বেশ মনের মাধুরী নিয়ে অনেক ধরনের কথা বলতেছেন। ওই যে নীলুফার ইয়াসমিন আছেন একজন বিএনপি নেত্রী, উনি বলতেছেন আচ্ছা ঠিক আছে মানলাম ডক্টর শফিকুর রহমানের এক্স হ্যান্ডেল হ্যাক হয়েছে, ভালো কথা। তাহলে কি সেই যে উনি ইন্টারভিউ দিচ্ছেন আল জাজিরাতে, ওইটাও কি হ্যাক? মানে উনি বুঝাইতে চাইছেন যে ডক্টর শফিকুর রহমান যে আল জাজিরাতে বললো, তাকে যখন প্রশ্ন করা হলো যে জামাতের কোনো মহিলা সদস্য ক্যান্ডিডেট কেন নাই এইবার ইলেকশনে, আমি মহোদয় বললেন আমরা প্রিপেয়ার না, আমরা নেক্সট টাইম তাদেরকে দেবো। পাল্টা প্রশ্ন যখন সেই সাংবাদিক মহোদয় করলেন যে আপনাদের এখানে কি একদম জামাতের সর্বোচ্চ কোনো পর্যায়ে মহিলারা কখনো আসতে পারবে, উনি স্টেট বলে দিচ্ছেন না, উনি কোনো রাগ ঢাক করে নাই, উনি বলে দিচ্ছেন না উনি আসতে পারবেন না। ওইটার সাথে লেজ ধরে নীলুফার মণি বলতেছেন তারা তো মহিলাদের কখনোই উপরে আসতে দেয় না। আমি এখন অত্যন্ত বিনয়ের সাথে নীলুফার মণিকে প্রশ্ন করি, বাংলাদেশে কোনো মহিলা নেত্রী এত উচ্চ পর্যায়ে গেছে? যায় নাই। হ্যাঁ আপনি বলতে পারেন কেন শেখ হাসিনা ছিল না, শেখ হাসিনার নেত্রী হিসাবে আসে নাই, শেখ হাসিনা আসছে বঙ্গবন্ধু শেখ মুজিবুরের মেয়ে হিসাবে। আজকে শেখ হাসিনা যদি নর্মাল একটা মিডিল ক্লাস ফ্যামিলির মেয়ে ইডেন থেকে পয়রা যায় নেতৃত্ব করে বাংলাদেশের প্রাইম মিনিস্টার হইতো, তাহলে বুঝতাম একজন সাধারণ ঘরের মেয়ে বাংলাদেশের প্রাইম মিনিস্টার হয়েছে। আসলে খালেদা জিয়া ম্যাডাম, খালেদা ম্যাডাম হাজবেন্ড যদি জিয়াউর রহমান না হইতো, আর জিয়াউর রহমান সাহেব যদি বাংলাদেশের একসময় প্রেসিডেন্ট না হইতো বা বিএনপি যদি সৃষ্টি না হইতো, তাহলে কি খালেদা ম্যাডাম বাংলাদেশের প্রাইম মিনিস্টার হইতে পারতো? হইতো না। খালি এই দেশে কারণ ভাই, আপনি পাকিস্তানে দেখেন বেনজির ভুট্টো থেকে আসছে, আপনি ইন্ডিয়াতে দেখেন ইন্দিরা গান্ধী থেকে আসছে। মহিলা নেতৃত্ব যে কয়টি এদিকে আছে এগুলো সব বংশানুক্রমিক রাজবংশ থেকে আসছে, গ্রাসরুট লেভেল থেকে মহিলা নেত্রী হয় নাই। এটা আপনাদের মাথায় থাকতে হবে। আমি সাহেব ওইটাই বুঝাইছে, আমাদের দেশের মেয়েরা এই লেভেল থেকে যে নেতৃত্বের একদম উপরে উঠতে পারবে না, যদি কখন উঠে তখন দেখা যাবে। উনি তো রাগ ঢাক করে কথা বলেন নাই, উনি তো বলতে পারতেন হ্যাঁ আমাদের চিন্তা আছে পরবর্তীতে, কারণ উনি জানে বাংলাদেশের মহিলারা কোনোদিন সেই উচ্চ পর্যায়ে যেতে পারবে না, কোনো মহিলা যেতে পারবে না, সে যদি রাজবংশীয় না হয়। এগুলা কথা যে বলতেছেন, বলে এই যে গন্ডগোল পাকাচ্ছেন, এত করে কাল লাভ হইতেছে ভাই, ক্ষতি হইতেছে আমাদের আমাদের সাধারণ জনগণের। আমরা একটা সুন্দর সুষ্ঠু নির্বাচন চাই, আপনারা কথার যুদ্ধ করেন, কালকে ওইটা নিয়ে কথা বলছি। আপনারা এমন কিছু করেন না, এমন কিছু করেন না যে পরে হাতাহাতির পর্যায়ে চলে যায়। আমার তো মনে হয় এখন যদি ঢাকা ইউনিভার্সিটি থেকে একটি দল বেরোয় ডাকসুর হইয়া, আর যদি ছাত্র দলের একটা মিছিল বেরোয় ডাকসুর বিরুদ্ধে বা ডক্টর শফিকুর রহমানের বিরুদ্ধে আর ডাকসু তারেক রহমানের বিরুদ্ধে, যদি মুখোমুখি হয়ে যায় ভাই কোলাগুলি হবেই। কত কিছু খোলাগুলি হবে কেউ চিন্তাও করতে পারতেছেন না, সামলাইতে পারবে না, গভর্নমেন্ট সামলাইতে পারবে না। যেভাবে এখন ইলেকশন চলতেছে, এই ইলেকশন কোনোভাবে ইন্ডিকেট করে না যে একটা সুষ্ঠু ক্রেডিবল ইলেকশন হবে। আমি তো অন্তত বিশ্বাস করি না। তারপরে আশা রাখতে চাই নির্বাচন কমিশনকে কঠিন হওয়া দরকার, নির্বাচন কমিশনকে কঠিন হওয়া দরকার বলে আমি নিজেই হাসতেছি ভাই। এরা তো প্রথম থেকে লুজ, ঋণ খেলা বেরিয়ে দিয়ে দিতেছে, আচ্ছা এইবার দিয়ে দিলাম। চিন্তা করছেন কেমনি আপনি ভালো ইলেকশন আশা করেন? তারপরেও ডক্টর ইউনূস স্যারকে আমরা অনুরোধ করবো, আপনি আপনার নিজের সম্মানের জন্য হইলেও, আপনার একটা বহির্বিশ্বে যে সম্মান আছে এইটাকে প্রতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য হলেও একটা এমন ইলেকশন করে দেন স্যার, যাতে মানুষ আপনার বদনাম না করতে পারে, বাংলাদেশের মানুষ যেন বলতে পারে কোনো এক সময় যে ডক্টর ইউনূস আমাদের একটা ভালো নির্বাচন উপহার দিচ্ছিল, যেটা আমরা এখনো সেই বিচারপতি শাহাবুদ্দিন আহমদের নাম নেই বা বিচারপতি হাবিবুর রহমানের নাম নেই। ঠিক এমনটি যেন আপনার নামটাও থাকে। আর একটু কঠিন হন, আপনি প্রয়োজনে দুই দলকে নিয়ে বসেন যে তোমরা অন্তত এগুলো করো না, মারামারি এরকম কাদা ছোড়াছুড়ি করো না, তোমরা যার যার নির্বাচনী প্রচার প্রকাশনা করো যে কি করবা তোমরা দেশের মানুষের জন্য, তাহলে নির্বাচনটা সুষ্ঠু হবে, নইলে নট। আজকে দুটি বিষয় আপনাদের সামনে উপস্থাপন করব। প্রথমটি অত্যন্ত হৃদয় বিদারক এবং পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ বলে যারা নিজেদেরকে দাবি করে, তাদের নীতি নৈতিকতা, তাদের মানবাধিকার, তাদের মানবিকতা কোন পর্যায়ে গিয়ে দাঁড়িয়েছে সেই বিষয়টি একটু কথা বলবো। আর দ্বিতীয় বিষয় হচ্ছে বাংলাদেশের রাজনীতিতে আজ বীর চট্টলায় জামাত ইসলাম অভূতপূর্ব একটি ঘটনা ঘটিয়েছে, সেই বিষয়ে অল্প একটু আলোকপাত করব। তাহলে প্রথমে আমরা আসুন বিদেশের ওই বিষয়টা দিয়ে শুরু করি। আপনারা ইতিমধ্যেই শুনেছেন, আপনাদের কাছে এই খবর সোশ্যাল মিডিয়ার কল্যাণে হয়তো ইতিমধ্যেই পৌঁছে গেছে। ইসরায়েলের এক দম্পতি জেফ্রি, এই জেফ্রি আমেরিকার একটি দ্বীপে, সেখানে দীর্ঘদিন ধরে তারা বসবাস করে আসছে এবং এই বসবাসের আড়ালে বিশ্বের সমস্ত নামি দামি যে রাষ্ট্রপ্রধানগুলো, বিশিষ্ট ব্যক্তিরা, বৈজ্ঞানিক, শিল্পী, সাহিত্যিক, কবি, রাষ্ট্রপ্রধান, অভিনেতা, এদেরকে ওই দ্বীপে ডেকে নিয়ে গিয়ে বিভিন্ন ধরনের আমোদ ফুর্তি করেছে এবং এই আমোদ ফুর্তির যে উপাদান, সেই উপাদান হচ্ছে 3 থেকে 9 বছরের মেয়ে বাচ্চারা। এই বাচ্চাদের দিয়ে তারা সেখানে নিজেদের মনোরঞ্জন করেছে। বাচ্চাদের সাথে এত বিভৎস আচরণ করা হয়েছে যেটি আমি এই সোশ্যাল মিডিয়ায় ওই শব্দগুলো উচ্চারণ করা আমার পক্ষে সম্ভব নয়, যেহেতু আমার এই ভিডিও 18 বছরের নিচের শিশু কিশোররাও দেখে। 3 থেকে 9 বছরের বাচ্চাদের নিয়ে গিয়ে তারা অত্যন্ত ঘৃণ্য কাজ, সেখানে তাদেরকে রেপ করা হয়,
সেখানে তাদেরকে জোর করে প্রেগন্যান্ট করা হয়, তারপরে তাদেরকে অ্যাবর্শন করিয়ে সেই যে বাচ্চা, ছোট বাচ্চা যেটা 3 মাস 4 মাস 5 মাসের, এইটাকে বের করে ওই মাংস পুড়িয়ে তারা কাবাব বানিয়ে খায় এবং ওই মাংসের জুস বানিয়ে খায়। এটি মানুষের ভাষায় বলা যায় না, আপনারা একটু পড়ে নিয়েন, আমি ডিটেলসে গেলাম না। যে কথাটি বলার জন্য আমি আপনাদেরকে এই ঘটনার একটু অবতারণা করলাম, এইখানে স্বয়ং মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তার স্ত্রী দুজনই গিয়েছেন। তিনি যখন ওই ছোট ছোট বাচ্চা মেয়েদের এইভাবে পাশবিক নির্যাতন করেছেন, তখন তার স্ত্রীও তার সাথে থাকতো। এই আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও সেখানে গিয়েছেন। আমাদের বাংলাদেশে দুজন ব্যক্তির নাম উঠে এসেছে, তার ভিতরে একজন বর্তমান বিএনপির যিনি একজন নেতা, সংসদ সদস্য প্রার্থী আব্দুল আওয়াল মিন্টু, তার নামটিও উঠে এসেছে। আমি এটি বলছি না যে তারা সেখানে গিয়ে ওই ধরনের পাশবিকতার সাথে তারা জড়িত ছিল, তবে তারা সেখানে গিয়েছে, তাদের যে 30 লক্ষ পৃষ্ঠার যে নথি প্রকাশ হয়েছে সেখানে তাদের ছবি পাওয়া গেছে, ভিডিওতে তাদের নাম পাওয়া গেছে। অর্থাৎ ওই প্রোগ্রামে যারা যারা গিয়েছে, ওই দম্পতি ইসরায়েলের বাসিন্দা, তাদেরকে ব্ল্যাকমেইল করার জন্য তাদেরকে ছবি তুলে রেখেছে, তাদের ভিডিও করে রেখেছে, সবকিছু করেছে। এবং এটা কিন্তু ওই যারা বিলিয়নিয়ার যারা, তারা। সুতরাং এইরকম মস্তিষ্ক বিকৃত লোকেরা যখন বাংলাদেশের রাজনীতিতে আসে, যখন পৃথিবীটাকে শাসন করে, তখন সেই পৃথিবীর অবস্থা কোথায় যায় এবার আপনারাই চিন্তা করুন। অথচ এই মানুষগুলোই তো প্রতিনিয়ত আমাদেরকে মানবাধিকার শেখায়, নারীর স্বাধীনতা শেখায়, নারীর অধিকারের কথা বলে। এই মানুষগুলো, আমরা শুধু এদেরকে ঘৃণাই করতে পারি, ঘৃণা ছাড়া এদের আর কিছু করার মতো আমাদের সাধ্য নাই। যদি আমাদের সাধ্য থাকতো তাহলে তাদের বিচার আমরা নিশ্চিত করতে পারতাম। যাই হোক, এবার আমরা জামাত ইসলামের বিষয়ে চলুন একটু ঘুরে আসি। জামাতের বিষয়ে বলতে গিয়ে প্রথমেই যে কথাটি বলবো, আমাদের বিএনপির বর্তমান চেয়ারম্যান জনাব তারেক রহমান, তিনি মনে হয় অত্যন্ত নার্ভাস ফিল করছেন। বিগত এই কয়েকদিনের কথাবার্তায় তার ভিতরে আমরা অত্যন্ত নার্ভাসনেস দেখেছি। তিনি তার দলের সমস্ত টিমকে সাথে নিয়ে আদর্শ দিয়ে এবং কাজ দিয়ে জামাতকে মোকাবেলা করতে সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছেন, যার কারণে দিকে দিকে, চারিদিকে, টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত জামাতের জন্য এক জয় জয়কার ধ্বনি শুরু হয়ে গেছে। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে, রাঙামাটিতে মারমা, সাকমা, গারো, এই সমস্ত মানুষের উপস্থিতিতে তারা জামাতের পক্ষে, দাঁড়িপাল্লার পক্ষে বিশাল মিছিল করেছে, যেটা স্বাধীনতার পরে কখনো এটির নজির নাই। একটু ভিডিওটা দেখুন আপনারা। এখন জামাত ইসলামের এই যে ইমেজ, এটা কেন টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত পৌঁছে গেল, এটি খুব সহজেই বোঝা যায়। অর্থাৎ জামাত 5 আগস্টের পর থেকে যে রাজনীতি করে এসেছে, যে ওয়েলফেয়ার পলিটিক্স করে এসেছে, যে মানব কল্যাণমূলক কাজ করে এসেছে, তারা তাদের কথা এবং কাজ দিয়ে মানুষকে সম্পূর্ণ বুঝিয়ে দিয়েছে যে তারা মানুষের জন্য নিরাপদ, তারা মানুষের বসবাসযোগ্য, গরিব দুঃখী মেহনতি মানুষের বসবাসযোগ্য, এবং শুধু গরিব দুঃখী নয়, রাষ্ট্রের টপ টু বটম পর্যন্ত যারা বসবাস করে, ফকির থেকে কোটিপতি পর্যন্ত, প্রত্যেকের জন্য একটি নিরাপদ বাংলাদেশ তিনি উপহার দিতে পারবেন, এই বিশ্বাস মানুষের হৃদয়ের ভিতরে গেঁথে গেছে। যার কারণে শোবিজের তারকা থেকে শুরু করে শিল্পী, কবি, এমনকি যারা পোশাক পরতে চায় না, যারা হিজাব পরতে চায় না, নেকাব পরতে চায় না, এই সমস্ত পোশাকের ব্যাপারে যাদের আপত্তি আছে, যারা শর্টকাট পোশাক পরতে চায়, যারা কোনোদিন জামাত ইসলামের কথা 2 চোখ দিয়ে শুনতে পারে নাই, সেই সমস্ত মানুষও মনে প্রাণে চাচ্ছে জামাত ইসলাম ক্ষমতায় আসুক। আর এইগুলো দেখেই আমাদের বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান, তিনি অত্যন্ত ভীত সন্ত্রস্ত হয়ে, তার কথার ভিতরেই ইদানিং সেই নার্ভাসনেস পাওয়া যাচ্ছে। তিনি সম্প্রতি একটি কথা তিনি বলেছেন, 71 সালের ইজ্জত লুণ্ঠনকারী এই কলঙ্ক মানুষদের সাথে যারা ঘনিষ্ঠতা গড়ে তুলবে, তাদের আশেপাশে যারা থাকবে তারাও কলঙ্কিত, তারা নিজেরাও সেরকম পাপিষ্ট। তো এটা তো 2026 সাল, জনাব তারেক রহমান হয়তো ভুলে গেছেন, তিনি হয়তো তার অতীত তিনি স্মরণ রাখেন নাই, যার কারণে তিনি এই কথাটি বলে ফেলেছেন। অথবা তিনি তার দলের, তার যারা উপদেষ্টা আছে, তাকে যারা পরামর্শ দেন, তাদের পরামর্শে তিনি এই কথাটি বলে ফেলেছেন। সাথে সাথে একটি প্রশ্ন তার দিকে ছুড়ে দেওয়া হয়েছে, তাহলে জনাব তারেক রহমান, আপনার মা দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আপনি কি তাকে উদ্দেশ্য করে এই গালিটা দিলেন? সেটি হতে পারে না, আমরা এটি বিশ্বাস করি না, কোন সন্তান তার মাকে এটা বলতে পারে না। কিন্তু একবার ভাবুন তো, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জামাত নেতাদের সাথে এই স্বাধীনতা যুদ্ধের যারা ধর্ষক, নিপীড়ক, নারী নিপীড়ক, তাদেরকে পাশে রাখেন নাই? তাদের সাথে কি সখ্যতা গড়ে তোলেন নাই? তাহলে আপনার কথা যদি সত্য ধরে নেই, তাহলে কোন জায়গায় গিয়ে দাঁড়ালো কথাটা?
আমরা বুঝতে পারছি না আপনি এইভাবেই আপনি প্রতিদিন একটু 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 করে রাজনীতি থেকে ছিটকে পড়ছেন। আপনাকে পরিকল্পিতভাবে আপনার দলের ভিতরের কিছু মানুষ রাজনীতি থেকে অনেক দূরে সরিয়ে দিচ্ছে, আপনার কথাকে গুরুত্বহীন করে তোলার জন্য। আপনার দলের ভিতরেই কিছু মানুষ হয়তো আপনাকে এইভাবে উস্কে দিচ্ছে, অথবা আপনি নিজেই বুঝতে না পেরে এই কথাগুলো বলছেন। কামাল হোসেনের মতো লোক দেখুন, কামাল হোসেন, যদিও লোকটাকে আমার প্রচন্ড সন্দেহ হয়, সেই লোকটাও কিন্তু বলেছেন যে জামাতকে ক্ষমতায় দেবার জন্য, নেতৃত্বে দেখার জন্য বাংলাদেশের মানুষ মুখিয়ে আছে এবং তারাও ক্ষমতা নেবার জন্য প্রস্তুত। সুতরাং বাংলাদেশের মানুষের উচিত অন্য কোনো দিকে না তাকিয়ে জামাতের হাতে ক্ষমতা তুলে দেয়া। এটি কেন বলেছে কামাল হোসেনের মতো মানুষ? এমনকি আপনার দলের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আলতাফ হোসেন চৌধুরী তিনি একটি কথা বলেছেন যে বিএনপি ক্যান্ডিডেট দেবার আগে 5 বার মাঠ জরিপ করেছে। এই 5 বারের ভিতরে একবার করেছে ডিজিএফআই, একবার করেছে এনএচআই, একবার করেছে সেনাবাহিনী, আর 2 বার করেছে বিএনপি। তাহলে কি বাংলাদেশের মানুষ এটি ধরে নেবে যে আপনি অন্য কোনো শক্তির উপরে ভর করে এদেশের রাষ্ট্র ক্ষমতায় আসছেন? আমি আপনাদেরকে সাক্ষী রেখে চট্টগ্রামের মুক্ত ময়দানে আজকে ঘোষণা দিচ্ছি, আমি জামাত ইসলামের ফুটবলের দায়িত্বশীল, কিন্তু আমি জামাত ইসলামের বিজয় চাই না, আমি এদেশে 18 কোটি মানুষের বিজয় চাই। বাংলাদেশ থেকে চাঁদাবাজি, দুর্নীতি আর ঘুষ, এই 3টা জিনিস দূর করতে পারলেই এই বাংলাদেশ সোনার বাংলাদেশ হয়ে যাবে। আমরা আপাতত যেটা দেখতে পাচ্ছি, বিএনপির পক্ষে এই চাঁদাবাজি, দুর্নীতি আর ঘুষ এটি বন্ধ করা সম্ভব নয়। এটি বন্ধ করতে হলে একমাত্র জামাত ইসলামী এই মুহূর্তে তার জন্য যোগ্য। আমি আপনাদেরকে সাক্ষী রেখে চট্টগ্রামের মুক্ত ময়দানে আজকে ঘোষণা দিচ্ছি, আমি জামাত ইসলামের ফুটবলের দায়িত্বশীল, কিন্তু আমি জামাত ইসলামের বিজয় চাই না, আমি এদেশে 18 কোটি মানুষের বিজয় চাই। দর্শক শ্রোতা, আশা করি সেই কাঙ্ক্ষিত ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে দেখেছেন এবং গুরুত্বপূর্ণ মতামতগুলো আপনার মনোযোগ সহকারে শুনেছেন। দর্শক, এই ভিডিওটি সম্পর্কে যদি আপনার মতামত থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আর এরকম প্রতিনিয়ত আপডেট, গরম গরম খবর পেতে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন একটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।